দাবি পূরণের আশ্বাসে রেলওয়ে রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহার। ২৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু। দখল দূষণে মরছে তুরাগ, হুমকিতে জীবন জীবিকা। একই পরিণতি চিত্রা নদীরও। কঠোর পদক্ষেপের বিকল্প নেই বলছেন গবেষকরা। ৩ ফসলি জমি আর আইল কেটে মাটি খননের মহা উৎসব জয়পুরহাটে। ভারী ট্রাক্টরে ক্ষতিগ্রস্ত গ্রামীণ রাস্তা, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেবে প্রশাসন। এবং নিজস্ব ভবন নেই শ্রীনগরের খৈয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বিকল্প বিল্ডিংয়েরও দুরবস্থা, দ্রুত পদক্ষেপের আশ্বাস শিক্ষা অফিসের। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ বলছিলাম শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন রেলওয়ের রানিং স্টাফরা। এরপর দেশের কয়েকটি অঞ্চল থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল। এতে গন্তব্যে পৌঁছাতে স্টেশনে আসতে শুরু করেছেন যাত্রীরা। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের বাসায় বৈঠক শেষে মঙ্গলবার রাতে ধর্মঘট তুলে নেয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। ব্রিফিংয়ে তারা জানিয়েছে যে দাবির বিষয়ে সরকারের কাছ থেকে আশ্বাস মিলেছে। দর্শক, রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার পরবর্তী পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে খুলনা থেকে যোগ দিবেন সহকর্মী শহীদুল হাসান। শহীদুল, নিশ্চয়ই যুক্ত হতে পেরেছি। খুলনা রেল স্টেশনে ট্রেন চলাচলের চিত্র এই মুহূর্তে কি দেখছেন, জানতে চাই আপনার কাছে। কর্মবিরতি প্রত্যাহার করার পর থেকে আজকে সকাল থেকে খুলনা রেল স্টেশন থেকে ট্রেন ছেড়ে গেছে। এই পর্যন্ত 3টা ট্রেন সকাল থেকে খুলনা রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। এবং এই যে গন্তব্যের ট্রেন চালু হয় আমরা প্যাসেঞ্জারদের সাথে কথা বলেছি। তারা অনেক আনন্দিত। তাদের যে ভোগান্তি ছিল এই ভোগান্তিটা অনেকটা কমে গেছে। এবং রানিং স্টাফরাও তারা যেহেতু তাদের কর্মবিরতি করে প্রত্যাহার করে নিয়েছে এবং তাদের যে দাবি দাবা ছিল সেই দাবি দাবা পূরণের আশ্বাস যেহেতু কর্তৃপক্ষ দিয়েছে, সেহেতু তারা এই ট্রেন চলাচল করায় তারা বলতেছে এখন আমাদের কোনো সমস্যা নেই, আমরা সময় মতো ট্রেন ছেড়ে যাবে খুলনা রেল স্টেশন থেকে। এবং সেই সাথে এইখানে যে যাত্রীদের ভোগান্তি ছিল, আপনারা জানেন যে খুলনাতে অলরেডি যে ট্যাঙ্কগুলি শ্রমিকদের যে ছিল ট্যাঙ্ক শ্রমিকদের যে কর্মবিরতি ছিল, তার কারণে ট্রেনের যাত্রীরা ভোগান্তিতে পড়েছিল। তারা ট্রেন না পেয়ে অনেকে বাসে বা বিভিন্ন গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু গতকাল থেকে তারা যেতে পারেনি। কিন্তু আজকে সেই সমস্যার সমাধান হয় খুলনা রেল স্টেশনে থেকে যাত্রীরা সময় মতো সবগুলি ট্রেন ছেড়ে গেছে। এবং আমরা রেলের কর্তৃপক্ষের সাথে এখানে যে সমস্যা আছে তাদের সাথে আলাপ করেছিলাম। তারা বলেছে যে সময় মতোই আমাদের রেলের ট্রেনগুলি সময় মতো ছেড়ে যাবে। সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে না, যাত্রীরা সময় মতো যেতে পারবেন। এই খুলনা রেল স্টেশন থেকে এই ছিল সর্বশেষ বলি। শহীদুল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দখল দূষণে মরতে মরতে বেঁচে আছে ঢাকার অন্যতম নদ তুরাগ। 31 কিলোমিটার দীর্ঘ নদের প্রায় পুরোটাই চলে গেছে দখলদার ও দূষণের কবলে। এর সঙ্গে যুক্ত হচ্ছে শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্য। মাত্র 2 মিলিগ্রাম অক্সিজেন বুকে ধারণ করে তিল তিল করে মৃত্যু প্রহর গুনছে একসময়কার স্রোতশ্রেণী নদ তুরাগ। গবেষকরা বলছেন, জাতীয় অর্থনীতির গতি ঠিক রাখতে নদ নদী বাঁচানো সময়ের দাবি। নাদিম মুস্তফার ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্যে সয়লাব তুরাগ নদ। বর্জ্য শোধনের পেছনে মাসে বাড়তি খরচ প্রায় 20 লাখ টাকা। তাই আর শোধনাগার নির্মাণের পথে হাঁটেনি কোনো কারখানা মালিক, যার মাসুল গুনছে তুরাগ।
নদটির প্রবাহিত গতিপথের দৈর্ঘ্য ৭১ কিলোমিটার, পুরোটাই ধারাবাহিক দখল ও দূষণে মরণাপন্ন। বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের পরিদর্শক দল তুরাগ দূষণে ২২৪টি স্থান চিহ্নিত করে, যার মধ্যে শিল্প কারখানার বর্জ্য ৫৪টি, খালনালার ৪২, গৃহস্থালীয় অন্যান্য ১১৫টি এবং হাট বাজারের বর্জ্য ১৩টি। কলকারখানা যতগুলো আমাদের ফ্যাক্টরিগুলো আছে, যত এগুলার যত ময়লা আবর্জনা আছে সব কিন্তু আমাদের তুরাগে পালানো হয়। এই পানির মধ্যে এখন হাতও দেওয়া যায় না, এমন এক পরিস্থিতি হচ্ছে যে মানুষের চলাফেরা করাটা বড় কঠিন। আমরা অসা কোম্পানি মিলে আমরা বহুত প্রতিবাদ করছি এই নদীর জন্য। তুরাগ নদে মাছের দেখা মেলা এখন অনেকটাই রূপকথার গল্পের মতো। গবেষণা মতে নদের পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ ২ মিলিগ্রামেরও কম। এই নদীতে অনেক মাছ ছিল, এখন চারোপাশ থেকে ওই ময়লা আবর্জনা ফালাবার কারণে এখন আর মাছ থাকে না, মারা যায়। এই পানি দুর্গন্ধের কারণে মানুষ যাতায়াত করতে পারে না, দুর্গন্ধের কারণে মানুষ এই জায়গায় আসে না। আমাদের সরকারের কাছে দাবি যে এগুলো আগের মতো যাতে পরিস্থিতি হয়ে যায়। তুরাগের এমন বিপন্ন দশায় আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই। বিশেষজ্ঞের মতে নতুন জীবন নয়, এখন এই নদের অবশিষ্ট প্রাণ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। মাছ নাই, মানুষ যদি মাছ খেতে না পারে মানুষের প্রোটিনের চাহিদা কোত্থেকে আসবে? অন্যান্য ভিটামিন মিনারেলস সেগুলোর চাহিদা ক্ষতিগ্রস্ত হবে, তার মানে পাবলিক হেলথের উপর ইম্প্যাক্ট পড়বে। আর পাবলিক হেলথের উপর ইম্প্যাক্ট পড়লে আমরা হেলথ ইকোনমিক্স ক্যালকুলেশন করে বের করা হয় যে এই কারণে স্বাভাবিক আপনি একটা সুস্থ মানুষ, আপনি যে পরিমাণ কাজ করতে পারবেন, এফোর্ট দিতে পারবেন, একটা অসুস্থ মানুষ কিন্তু সেটা পারবে না। তাহলে এটা কি ইকোনমিক লস না? এটা তো ইকোনমিক লস, সেটাও তো জিডিপিতে যায় অ্যাড হবে। পরিবেশ বিপর্যয়ের কথা বাদ দিলে দূষণের কারণে নদী তীরবর্তী ৮০% মানুষই রয়েছে চরম স্বাস্থ্য ঝুঁকিতে। নহর দরিয়া খ্যাত তুরাগ নদ এখন দূষিত পানির নর্দমা। তরুণ প্রজন্মকে কোনোভাবেই বোঝানোর উপায় নেই এই তুরাগ একসময় খরস্রোতা ছিল। দেশের সব নদ নদী তাদের ঐতিহাসিক নাম হারিয়ে এক নামে উপনীত হয়েছে, তা হলো মরা নদী। আর নদী মরলে শুধু নদী মরে না, তাকে ঘিরে বেড়ে ওঠা সভ্যতা ও সংস্কৃতিরও অপমৃত্যু হয়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, আব্দুল্লাপুর। এদিকে দখল আর দূষণের থাবায় মৃত প্রায় নড়াইলের চিত্রা নদীও। অবৈধভাবে নদীর পাড় দখল করে ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা নির্মাণের পাশাপাশি নদীতে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। স্থানীয়দের অভিযোগ, নদী পাড়ে অবৈধ দখলে যোগ সাজশ রয়েছে প্রভাবশালীদের। দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বললেন জেলা প্রশাসক। হাফিজুল নীলুর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। নড়াইল শহরের মাঝ দিয়ে বয়ে চলেছে চিত্রা নদী, কিন্তু দখলের কবলে পড়ে নদীটি এখন মৃতপ্রায়। খাস জমি দেখিয়ে এসব জায়গা দখল করে বাড়িঘর ও স্থাপনা তৈরি করেছে এক শ্রেণীর সরকারি কর্মচারী ও প্রভাবশালী ভূমিদস্যুরা। নদীর তীরে বছরের পর বছর ময়লা আবর্জনা ফেলাই দূষণের পাশাপাশি হচ্ছে নদী ভরাট। মাঝে মধ্যে নদী রক্ষায় কাজ শুরু হলেও অদৃশ্য কারণে তা আবার বন্ধ হয়ে যায়। অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মাঝে। নদী দখল, বর্জ্য নিষ্কাশন, যে কারণে নদীর তার প্রাণকে হারিয়ে ফেলেছে। এই চিত্রাকে রক্ষা করলে আমরা বাঁচব, নড়াইল বাঁচব। আর এই চিত্রার পানি কোনো এক সময় এতটা দুর্গন্ধমুক্ত হয় যে চিত্রার যে জলজ প্রাণী মাছ টাছ মরে সাফ হয়ে যাচ্ছে। এতে করে আমাদের এই চিত্রার খুলে বসবাসে অযোগ্য হয়ে যাচ্ছে। চিত্রা নদীর দুই পাড়ে আপনার অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন, যে কারণে এই চিত্রা নদী আজকে হুমকির সম্মুখীন হয়ে গেছে। বাথরুম থেকে শুরু করে যাতে ময়লা ড্রেনের পানি মানে সব নদীতে ফেলে, এর যদি না ফেলে তাহলে আমার নদীর পানিটা আমার ভালো থাকবে। তবে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন জেলা প্রশাসক। নতুন করে আবার এই তালিকাটি প্রণয়ন করতে হবে অবৈধ দখলদারদের, এবং আরএস রেকর্ডে যদি তাদের নামে রেকর্ড হয়ে থাকে সেই রেকর্ডগুলো বাতিল করার জন্য আমাদের মামলা করতে হবে। এ বিষয়ে আমরা যে সাব কমিটি গঠন করে দিয়েছি তারা মোটামুটি 20 কর্মদিবসের মধ্যে এবং আমাকে একটা প্রতিবেদন দিবে, এবং তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে। ভূমিদস্যু ও দখলদারদের হাত থেকে চিত্রা নদীকে বাঁচানোর জন্য প্রশাসন দ্রুত দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবেন, এমনটাই প্রত্যাশা নড়াইলের চিত্রাপাড়ের মানুষের। আফরিন পপি, মোহনা সংবাদ। নিয়ম নীতির তোয়াক্কা না করে জয়পুরহাটে চলছে 3 ফসলি জমি, নদী ও বাঁধের পাশ থেকে মাটি খনন করে বিক্রির মহা উৎসব। জেলায় প্রায় শতাধিক জমিতে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করে অবৈধভাবে চলছে মাটি বিক্রি। আবার এসব মাটি বহন করা ট্রাক্টরের কারণে মাটি দেবে যাচ্ছে গ্রামের পিচ ঢালা রাস্তার।
অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জেলা প্রশাসক। মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে জয়পুরহাটের 5 উপজেলার ফসলি জমির মাটি কাটার উৎসব চলছে। ভেকু মেশিন দিয়ে এসব মাটি কেটে বিক্রি করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এতে একদিকে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে তার পাশের জমিও। রাস্তাঘাট নষ্ট হলে আমাদের ক্ষতি নয়, রাস্তাটা আর হবে কোনোদিন। উঁচা জায়গাতে গেছে কাল থেকে পার বাঁধা হবেন, এগুলো আর ইয়ে করা হবে না, মাটি দেওয়া হবে না। চোখের সামনে ফসলি জমির মাটি কাটলেও সবাই যেন চুপচাপ। এলাকাবাসীর দাবি দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার। 2 মাস থেকে ভেকু চলতেছে। এখানে ভেকু নিয়ে আসি 3 দিন 4 দিন হচ্ছে। বলতেছে যে যা ওখানে যায় পুকুরের পট্টা বাঁধে দাও। পাবনা থেকে গাড়ি নিয়ে আসছি, ওদের একটা মাধ্যম আছে, যার মাধ্যমে হোক, নাম বলা যাবে না। কৃষি বিভাগ বলছে এভাবে ফসলি জমির ক্ষতি করলে দেশের খাদ্য নিরাপত্তা রক্ষা সম্ভব হবে না। 3 ফসলি জমিতে যাতে অকৃষি খাতে না চলে যায় সেই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কৃষক যেন তাদের টপ সয়েল কেটে বিক্রি না করে এবং অন্য কোনো কাজে ব্যবহার না করে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সমতল ভূমিকে পুকুরে পরিণত করা হয় তাহলে সেই আইন অনুযায়ী আমাদের জেলা প্রশাসনের কাছ থেকে আবেদন নেওয়ার বিধান আছে। আমরা কয়েকটি আবেদন পেয়েছি, যেটা তদন্ত চলমান আছে। এর মধ্যে যদি কেউ অনুমোদনবিহীন বা অবৈধভাবে পুকুর খনন করে, সেটাও আমাদের যথাযথ আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। মাটি ব্যবস্থাপনা আইন 2010 অনুযায়ী কোনো ফসলি জমির মাটি ডেজার বা মেশিন দিয়ে কাটা নিষিদ্ধ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। 4 বছর আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয় মুন্সিগঞ্জের শ্রীনগরের খৈয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি। বাধ্য হয়েই পাশের একটি ভবনের 2টি কক্ষ আর বারান্দায় পাঠদান কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ, কিন্তু সেখানেও দেখা দিয়েছে বিপত্তি। পিলারে ফাটল ধরা সহ খসে পড়ছে দেয়াল ও ছাদের পলেস্তারা। বিষয়টি স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। তাইজুল ইসলাম উজ্জ্বলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। মুন্সিগঞ্জের শ্রীনগরের খৈয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলে পাশেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি একতলা ভবনে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়, যেখানে শ্রেণীকক্ষ আছে মাত্র 2টি। তাই গাদাগাদি করে বারান্দায় বসে ক্লাস করতে হয় কমলমতি শিক্ষার্থীদের। এছাড়া ভবনের ভীম ও পিলারে ফাটল ধরেছে, খসে পড়েছে দেয়াল ও ছাদের পলেস্তারা। বিদ্যালয়টিতে শিক্ষার্থী আছে 223 জন। তারা জানালেন শ্রেণীকক্ষের অভাবে কষ্ট করে তাদের ক্লাস করতে হয়। বারান্দায় বসলে পিছনে থেকে আমরা লেখা লিখতে পারি না, আমাদের এক বেঞ্চে 3 জন করে বসতে হয়। শীতের সময় পিছন থেকে বাতাস আসে, বসতে পারি না, খুব শীত করে। আমাদের বারান্দায় বসতে কষ্ট হয়, বৃষ্টির সময় আসলে আমরা ভিজে যাই। সহকারী শিক্ষক জানালেন শ্রেণীকক্ষের অভাবে বারান্দাতে পাঠদান করানো তাদের জন্য যেমন কষ্টের, তেমনি শিক্ষার্থীদেরও। এত বিপুল সংখ্যক শিক্ষার্থী নিয়ে বারান্দায় 2টি শ্রেণীকক্ষ পাঠদান করা আসলে আমাদের জন্য খুবই কষ্টকর, পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের জন্য আরো বেশি কষ্টকর। ভবন সংকটের কারণে শিক্ষার্থীদের মানসম্মত পড়াশোনায় বিঘ্ন ঘটছে, তাই নতুন ভবন অতি জরুরি বললেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বিদ্যালয়ে 2টি শ্রেণীকক্ষ, একটি শ্রেণীকক্ষ বা আমি বারান্দায় শ্রেণীকক্ষ পরিচালনা করছি, সেখানে ক্রমবর্তী শিক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক বিঘ্ন ঘটছে। এমতো অবস্থায় আমার বিদ্যালয়ে ভবন অতীব জরুরি। জায়গা সংকট এবং ঠিকাদারের গাফিলতির কারণে টেন্ডার বাতিল হয়ে জানিয়ে এই কর্মকর্তা বললেন দ্রুত টেন্ডারের মাধ্যমে ভবন নির্মাণের কাজ সম্পন্ন করা যাবে। ঠিকাদারের কিছু সমস্যা ছিল, আর জায়গার সমস্যাটাও সমাধান তাৎক্ষণিকভাবে তখন করতে পারেনি, যে কারণে অনুমোদিত ভবনটা ফেরত গিয়েছে। আবার এটা অনুমোদন হয়ে আসবে। নতুন ভবন নির্মাণে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা শিক্ষার্থী, শিক্ষক সহ এলাকাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শুরুতে দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের ফেডারেল অনুদান ও ঋণ স্থগিতের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার থেকে কার্যকর এই সিদ্ধান্তের মাধ্যমে ট্রাম্প প্রশাসন অনুদান ও ঋণ কার্যক্রম পর্যালোচনা করবে। পাশাপাশি রাষ্ট্রপতির অগ্রাধিকার ও নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তাও নিশ্চিত করা হবে। এদিকে ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচ। এর আগে গেল বছরের নভেম্বরে উত্তরাঞ্চলীয় শহর নভি সাদে একটি ট্রেন স্টেশনের ছাউনি ভেঙে পড়ার পর থেকে ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়।
খেলার খবর বিপিএল প্রসঙ্গ। একদিন বিরতির পর আজ মাঠে গড়াচ্ছে বিপিএল। মিরপুরে একই দিনের আলাদা ম্যাচে মাঠে নামছে পয়েন্ট টেবিলের শীর্ষে দুদল, রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। দুপুর 1:30টায় চিটাগং কিংসের প্রতিপক্ষ হয়ে খেলতে নামবে টেবিল টপার রংপুর এবং সন্ধ্যা 6:30টায় ঢাকা ক্যাপিটালসকে মোকাবেলা করবে 2 নম্বরে থাকা ফরচুন বরিশাল। দুদলই আজ জয় পেলে প্লে অফের কোয়ালিফায়ার দল হিসেবে নিশ্চিত হবে এবং পরস্পরের মুখোমুখি হবে। বিপরীতে প্লে অফের এলিমিনেটরে পা রাখতে লিগ পর্বে নিজেদের বাকি 3 ম্যাচের 2টিতে জিততেই হবে চিটাগংকে, যেখানে ঢাকা ক্যাপিটালসের খুব একটা আশা নেই। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, স্টুডিওতে স্বাগত। আমরা শিরোনাম পড়ে এসে পরে আলোচনায় যাব। আমরা দেখে নেব দেশের শীর্ষ দৈনিকগুলোর আজকের প্রধান শিরোনাম কি রয়েছে। প্রথমেই পড়ছি প্রথম আলো। তারা শিরোনাম করেছে জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা, ট্রেন চলাচল বন্ধ। জানিয়ে রাখি যে ট্রেন মধ্যরাত থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। সো এই শিরোনামের সাথে বিষয়টি না, আপনারা যারা শিরোনাম দেখছেন তারা বিব্রত হবেন না, নিশ্চয়ই খবরটি ইতিমধ্যে জানারও কথা। বাড়তি ভ্যাটের কারণে দাম বাড়ছে বিভিন্ন পণ্যের, ভ্যাট ও সম্পূরক শুল্ক। ইত্তেফাক, দেশজুড়ে ট্রেন বন্ধে ভোগান্তিতে যাত্রীরা, কর্মবিরতিতে অনড় রানিং স্টাফরা। শেখ হাসিনা সরাসরি গুম খুনের নির্দেশ দিয়েছিল, র্যাব বিলুপ্তির সুপারিশ। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন হস্তান্তর। র্যাব ক্ষমা চাইলেও গুম খুনে জড়িতদের শাস্তি পেতে হবে, প্রধান উপদেষ্টা বলেছেন এই কথা। সমকালের শিরোনাম ট্রেন বন্ধে দেশজুড়ে দুর্ভোগ, রানিং স্টাফদের কর্মবিরতি। ছাত্র শিবিরের প্রকাশনায় মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ। গুরুত্বপূর্ণ সরকারি কাজ আটকে যাচ্ছে আমলাতন্ত্রে। খুবই জটিল একটি ব্যাপার এই আমলাতান্ত্রিক জটিলতা। বাংলাদেশ প্রতিদিন অচল এবার রেল। হার্ডলাইনে বিএনপি মাঠে নামছে ফেব্রুয়ারিতেই, মানবে না নির্বাচন বিলম্ব। যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসার 3 বাংলাদেশি গ্রেফতার। যুগান্তরের শিরোনাম ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি, নির্বাচন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ইস্যু। সালমান এফ রহমানের ভয়াবহ ঋণ কারচুপি। রেলের কর্মবিরতিতে সারা দেশে লাখো যাত্রীর ভোগান্তি। বণিক বার্তার শিরোনাম দেখব ব্যাংকে মেয়াদি আমানত রেখে ফুলে ফেঁপে উঠছে সরকারি প্রতিষ্ঠান, সুদ হার বৃদ্ধির প্রভাব। সারা দেশে অচল রেল যোগাযোগ, বাসে পৌঁছে দেওয়া হয় যাত্রীদের। দ্য ডেইলি স্টার, পিপুল টেক দ্য হিটস অ্যাজ ওয়ার্কার স্ট্রাইক হার্ড স্ট্রেইন, ব্রিং ইন সুইফট রিফর্ম টু স্টপ ফিউচার রিপ্রেশন। আমরা শিরোনাম দেখলাম। এখন রেল নিয়ে তো শিরোনাম সবগুলো পত্রিকায় করেছে যে ট্রেন বন্ধ, যাত্রীদের ভোগান্তি। আমরা বলে দিতে চাই যে সেই ভোগান্তি নিরসন হয়েছে, অর্থাৎ রেল উপদেষ্টার সাথে আলোচনার পর যাত্রী যারা আন্দোলন করেছে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে দাবি দাবা মেনে নেওয়া হয়েছে। তো আমরা সেটি জেনে নিলাম। তবে প্রথমে আলোচনা নিয়েই নাসির আপনার সাথে আসতে চাই যে এই যে ট্রেন বন্ধ করে দেওয়া হলো এরকম করে, এই যে লক্ষ লক্ষ মানুষ যে বিপদে পড়েছে উইদাউট ইনফরমেশন, অনেকে স্টেশনে গিয়েছে। এর মধ্যে কিন্তু দেখেন কত রকমের মানুষ থাকে। কারো হয়তো এমন কেউ মুমূর্ষ অবস্থায় আছে যে সে তাকে দেখতে যাচ্ছে বা তাকে নিয়ে সে হসপিটালে যাবে। তারপরে হচ্ছে যে বাণিজ্যিক একটা ব্যাপার থাকে আমাদের দেশে, অর্থনৈতিক একটা দিন যদি ট্রেন বা একটা এরকম যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকে তাহলে কত ক্ষতি হয়। এটি কেন মানে করা কি ঠিক বা ভিন্ন কোনো উপায় আছে কিনা যদি বলতে? অবশ্যই আপনি সাধারণ মানুষকে জিম্মি করে যে আন্দোলন, সেই আন্দোলন নিশ্চয়ই চাওয়া যেতেই পারে না, সেই আন্দোলন কাম্য হতেই পারে না। আপনি দেখুন, যে কোনো আন্দোলনের যদি তারা এইটাই মনে করে যে সে আন্দোলনকে যদি দাবি তুলতে হয় তাহলে সাধারণ মানুষকে জিম্মি করতে হবে, এটাই এখন বাংলাদেশের ট্রেন্ড বলে, কিংবা বাংলাদেশের যারা আন্দোলন করে, যারা মনে করে যে আমার একটা দাবি আদায় করতে হবে, তারা যদি সেটা মনে করতে হয় তখন তাদেরকে অবশ্যই চিন্তা প্রথম করতে হয় যে এমন কোনো পদক্ষেপ নিতে হবে যে পদক্ষেপ সাধারণ মানুষের জন্য ভোগান্তির সৃষ্টি হয়। দেখুন, আপনি যদি মনে করেন যে ধরেন জাতীয়করণের দাবিতে যদিও মাদ্রাসা শিক্ষকরা যে আন্দোলন করেছে তারা মোটামুটি এমন জায়গায় তারা আন্দোলনটা করেছে সেখান থেকে মানুষের খুব বেশি ভোগান্তি হয়নি। 7 কলেজের আন্দোলনের কথা চিন্তা করেন, তারা সড়ক অবরোধ করতে হচ্ছে, সড়ক অবরোধ করে, ট্রেন লাইন অবরোধ করে,
এই যে এটা দেখলাম আমরা পুরো ট্রেনটাকে অচল করে ফেললো, প্রায় একদিনের মতো সময় পুরো ট্রেন চলাচল একটা বাংলাদেশে একটা দেশের পুরো ট্রেন ব্যবস্থা এত বড় এত গুরুত্বপূর্ণ একটি মানে দূরপাল্লার পরিবহন, এটা যদিও গণপরিবহন না, দূরপাল্লার পরিবহন পুরো দেশের সঙ্গে যার নেটওয়ার্ক, সেই রকম একটা নেটওয়ার্ককে পুরো একদিন পর্যন্ত স্টপ করে দেখা হলো। এবং ট্রেন যাতায়াতের জন্য কিছু কিছু জায়গায় যে ব্যবস্থা, সেখানে আপনি অল্টারনেট কিছু পাবেনও না। হ্যাঁ, পাওয়া যাবে। ধরুন আপনি যেটা বললেন যে বিআরটিসি দিয়ে সেটাকে কাভার আপ করা, সেটা কি খুব বেশি বাস্তবসম্মত? এবং এটা মনে হয় আপনার কাছে যে ধরুন একটা ট্রেনেই আপনার 800-র মতো যাত্রী থাকে, আপনি যদি পুরো একটা রুটে 20টা বাস চালান, সেই একটা ট্রেনের যাত্রী তো সেটা তারা সারাদিনে কভার করতে পারবে না। সেখানে একটা রুটে হয়তো 8টা-10টা করে বিভিন্ন রুটে এরকম করে, তাদেরকে দিয়ে কি এটা সম্ভব? এবং ট্রেন যেখানে যেখানে যায়, বাস কি সেখানে সেখানে যাওয়ার ওয়েতে থাকে, সবাই কি বাস চলাচলের স্বাচ্ছন্দ্য হয়? যাই হোক, সেটা একটা জটিল প্রেক্ষাপটে হয়তো যতটুকু চেষ্টা করেছে সেটাকেও সাধুবাদ জানানো উচিত, জানানো উচিত যে যতটুকু সম্ভব চেষ্টা করাটা, সেটা একটা আছে। তো এইসব মিলিয়ে আমরা যে আন্দোলনই করি বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও পর্যন্ত মানুষের প্রথম টার্গেটটাই থাকে আসলে সাধারণকে কীভাবে জিম্মি করে ফেলা যায়। এই টেন্ডেন্সিটার কারণেই আসলে হ্যাঁ দেখুন, সরকার এইটা যদি না হতো, আমাদের দেশের প্রেক্ষাপটে যদি এরকম না হতো, তাহলে কি আমরা কোনো দাবি কি এভাবে করা উচিত যে যাতে মানুষের ভোগান্তি হয়, মানুষ যে দাবিগুলোকে ওন করবে? দেখুন, হয়তো একটা পক্ষের দাবি আছে, আমি সেই দাবিটাকে ওন করি, কিন্তু যখন আমি নিজে ভোগান্তিতে পড়ি তখন আমার মনের ভিতরে কষ্টটা হয় যে এই দাবির কারণে আমি আজকে সারাদিন অন্য একটা ক্ষেত্রে কাজ করতে পারলাম না। নিঃসন্দেহে যারা আমার খারাপ লাগে হয়। জি, যারা দাবি আদায়ের জন্য মাঠে নেমেছে অন্যকে জিম্মি করে, হ্যাঁ, তাহলে তার দাবিটা সে পজিটিভলি দেখছে, কিন্তু অন্যটা দেখছে না। এই যে ব্যবধানটা, এই আপস ডাউন, এটিকে একটু লেভেলে আনা উচিত যে ভিন্ন কোনো ওয়েতে যদি দাবিটা আদায় করা যায়। হয় কি, আমাদের অনেকের আছে যে গ্রাফিতি একে ধরেন বিভিন্ন সময় আমরা দেখেছি অন্য দেশে গ্রাফিতি একে এক ধরনের প্রতিবাদ করা, এরকম কিছু বিকল্প কোনো পথ নিশ্চয়ই আছে, কিন্তু আপনি যেটা বলছেন যে ট্রেন্ড হয়ে গেছে, আমরা মনে করি যে সাধারণত জিম্মি না করলে আসলে কোনো কিছুই আর পূরণ হবে না। এরকম একটি ট্রেন্ড থেকে বের হয়ে আসতে চাই বা আসুক আমাদের দেশে, প্রত্যাশা করি। বিএনপি নির্বাচনের মাঠে সরব হচ্ছে, বলছে যে ফেব্রুয়ারি থেকে মাঠে বিএনপি নামবে, নির্বাচন তারা চায় এবং সরকারকে তারা চাপে রাখতে চায়, অর্থাৎ অন্তর্বর্তী সরকার। প্রথমত জানতে চাই যে এই বিষয়টা নিয়ে আপনার সাথে আসতে চাই, সেটির প্রশ্নটা এরকম যে নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি, বিএনপি বলতেছে যে জুন জুলাই চাইলে সরকার নির্বাচন করতে পারে, আপনি কি বলেন? হ্যাঁ, নির্বাচন করতে না পারা এই মুহূর্তে তো কোনো কারণ নেই, কিন্তু যেটি সরকার বা এই নতুন যে বাংলাদেশ, সেই বাংলাদেশের যেখান থেকে শুরু হলো, যে প্রেক্ষাপট থেকে, সেই ছাত্র আন্দোলনের যারা স্টেক হোল্ডার, তারা যেটা মনে করছে যে সংস্কারটা চাই। এখন দেখুন, আমি একটু ভিন্ন পথে আগে হাঁটতে চাই। আপনি হেডলাইন পড়ছিলেন আপনি তখন যে আমলাতান্ত্রিক জটিলতায় আটকে যাচ্ছে সরকার, এরকম একটি হেডলাইন আপনি পড়ছিলেন। সেটা আমি আবারও মনে করাই দিচ্ছি যে আপনি যেটি বলছেন যে আমলাতান্ত্রিক গুরুত্বপূর্ণ সরকারি কাজ আটকে যাচ্ছে, সরকারি কাজ আটকে যাচ্ছে আমলাতন্ত্রে। সেখানে সংস্কারের একটা কথাই আমি বলতে চাচ্ছি। ধরুন আপনি সংস্কারের কথা চিন্তা করা হচ্ছে, কিন্তু যখন সংস্কার করতে গিয়ে প্রশাসন আরও বেশি, এখন আমি বলতে পারি কচ্ছপের গতিতে চলছে প্রশাসন, তাই না? এরকম একটা বিষয় আছে। আপনি ধরুন যে বদলি নিয়োগ থেকে যে কোনো সিদ্ধান্ত কিন্তু খুব বেশি তড়িৎ হওয়ার ক্ষেত্রে মনে হচ্ছে না, প্রশাসন যেন একেবারে নীরব বা সেভাবে আগাচ্ছে না। এখন আপনি মনে করুন যে সরকার যেটা চাচ্ছে, কিংবা ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক কিংবা যারা স্টেক হোল্ডার, তারা চাচ্ছে যে একটা সংস্কার করে নির্বাচনটা যাওয়ার জন্য। বিএনপি যেটা বলছে যে নির্বাচন এবং সংস্কার, অর্থাৎ গণতান্ত্রিক পরিবেশ এবং সংস্কার একসঙ্গে হোক, করা যায় ধরনের বক্তব্য থেকেই তারা হয়তো মনে করছে যে না, জুন জুলাইতেও নির্বাচন করা যায়। যদি তারা মনে করছে যে সংস্কার যেটা দরকার সেটা বিএনপি বা যে কোনো নির্বাচিত রাজনৈতিক দল যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে তারা সংস্কারটা করবে, বিএনপি যদি বলছে না যে তারাই সংস্কার করবে, হ্যাঁ তারা নির্বাচিত হলে তারা করবে, সেটাই বলছে যে তারা নির্বাচিত হলে তারা সংস্কারটিকে প্রাধান্য দিবে, নির্বাচিত দল এসেই বাকি সংস্কার যেগুলো করার দরকার করবে। বিএনপির বক্তব্য হচ্ছে তারা নিজেরা সরকার গঠন করবে, সেটা এমনও না। তারা এখন পর্যন্ত যেটা বলছে সেটা হচ্ছে যে জাতীয় সরকার গঠন করবে, সব দলের যারা নির্বাচনে অংশ নেবে তারা সব দলকে নিয়েই, যদি তারা ভালো অবস্থানে থাকে, সরকার গঠন করবে। এইসব
ইস্যু থেকে বিএনপি দ্রুত নির্বাচনটা চাচ্ছে এবং কেন্দ্রীয় বা বিভাগীয় পর্যায়ে তারা বসবে, তারা সমাবেশ করবে, বিভিন্ন বিভাগে সমাবেশ করবে, এই ধরনের চিন্তা থেকে তারা আগাচ্ছে। এখন এই নিয়ে আবার দেশে কোনো অরাজকতা তৈরি হয় কিনা, রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় কিনা, চলাচলের ক্ষেত্রে বাধার সম্মুখীন হয় কিনা, কোন দিকে যাবে আসলে? হ্যাঁ, না, তবে এখনো পর্যন্ত আপনি যেটা বলছেন যে বিএনপি মাঠে নামবে, মাঠে নামার আবার দু ধরনের ইঙ্গিত আছে। একটা হচ্ছে আমি একেবারে হার্ডলাইন আন্দোলনে মাঠে নামবো, সেটা হচ্ছে এক ধরনের যে আমি অবরোধ করে দেবো, ঢাকা অবরোধ করব, রেল অবরোধ করব, রাজনৈতিক দলগুলো এগুলো চাইতে পারে। তবে আমার কাছে মনে হয় না বিএনপি এই পথে এখনই হাঁটবে, প্রেক্ষাপট এখনো তৈরি হয়নি বা তারাও সেটি করবে না। আমরা প্রত্যাশা করি যে এই ধরনের জনমতের দিকে যেতে পারে। সেটাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ। সময় সংক্ষিপ্ততার জন্য আমরা কথা বলতে পারি না, আবারও নিশ্চয়ই আরেকদিন কথা বলবো। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। এরই সাথে শেষ করছি মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। দাবি পূরণের আশ্বাসে রেলওয়ে রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহার, ২৬ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু। দখল দূষণে মরছে তুরাগ, হুমকিতে জীবন জীবিকা, একই পরিণতি চিত্রা নদীরও। কঠোর পদক্ষেপের বিকল্প নেই বলছেন গবেষকরা। ৩ ফসলি জমি আর আইল কেটে মাটি খননের মহা উৎসব জয়পুরহাটে। ভারী ট্রাক্টরে ক্ষতিগ্রস্ত গ্রামীণ রাস্তা, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেবে প্রশাসন। এবং নিজস্ব ভবন নেই শ্রীনগরের খৈয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, বিকল্প বিল্ডিংয়েরও দুরবস্থা, দ্রুত পদক্ষেপের আশ্বাস শিক্ষা অফিসের। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর ১টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর ১২টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।